দর্শক, আপনারা আছেন একাত্তরে, আপনারা দেখছেন একাত্তর গোল টেবিল। আমরা আলোচনা করছি পেট্রোলে দগ্ধ অর্থনীতি নিয়ে। আহসান মনসুর, আপনার কাছে আবার ফিরছি যে এত কিছুর পরেও অর্থনীতির তো একটা ব্যবস্থাপনা থাকে, সংকট ব্যবস্থাপনা। তাহলে আমরা রাজনৈতিক সমাধান হবে কি হবে না আমরা জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে আছে পুরো জাতি। তারপরে আমরা দেখছি যে মানুষ তো তার জীবনের ঝুঁকি নিয়ে হোক, তার প্রয়োজনীয় হোক, বেরিয়ে আসছে, কাজ করছে, ফ্যাক্টরি খোলা রাখার চেষ্টা করছে, সাপ্লাই চেইনকে কোনো না কোনোভাবে একটুখানি চালু রেখেছে। সেই ক্ষেত্রে আমাদের রিকভারির পথে আমরা কিভাবে এগোতে পারি? আপনি যেটাকে বলেন রিকভারি, আমি সেটা রিকভারি বলবো না, আমি বলবো সেটা হচ্ছে যে আমাকে বেঁচে থাকার জন্য সংগ্রাম। আমাকে জীবিকা অর্জন করতে হবে, আমার কর্মচারী চাবে তার বেতনটা পাওয়ার জন্য, আমাকে চিন্তা করতে হবে তার বেতনটা দেওয়ার জন্য, উদ্যোক্তা যদি আমি হয়ে থাকি। কাজে আমরা সবাই সংগ্রাম করে যাচ্ছি নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। এটাই হচ্ছে বর্তমান পরিবেশ। এখানে কিন্তু রিকভারি না, এখানে কোনো প্রোগ্রেসের কিছু নাই, এটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। যেটা আমরা যদি সোমালিয়াতেও যাই, আফগানিস্তানেও যাই, সেখানেও দেখব যে কিছু লোক তাদের জীবিকার জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে কার্পেট বানিয়ে যাচ্ছে, কার্পেট বিক্রি করে যাচ্ছে আফগানিস্তানে, আখরোট আনি বিক্রি করছে, এগুলো তারা করছে। কিন্তু এটার ফলটা কি? একটা সংকুচিত অর্থনৈতিক, যেটা 100 ছিল সেটা আস্তে আস্তে ডিফ্লেট করবে, করে 90 হবে, 70 হবে, 50-এর দিকে যাবে। আমরা কি সেই দিকে যাব, নাকি আমরা 100-কে বেড়ে 200 করব, 400 করব, 500 করব? এই চয়েসটা যদি, যেটাকে বলে অর্থনৈতিক, ইকোনমিক আর পলিটিক্যাল সিকিউরিটি না থাকলে পরে কোনোদিনও ইকোনমি এক্সপ্যান্ড করতে পারে না, এটা সম্ভব নয়। আজকে সেলিম আহমেদ উনি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা আছেন, উনি তো নারী উদ্যোক্তা থাকতে পারবেন না যদি এই সিচুয়েশন কন্টিনিউয়াসলি ডেটোরিয়েট করতে থাকে। কাকে নিয়ে উনি উদ্যোক্তা হবেন? সেই নারীরা কোথায় থাকবে? তারা কিভাবে বিজনেস করবে? তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এইভাবে যদি সাংঘর্ষিকভাবে আমরা রাজনীতি করতে চাই। আজকে আমি বলি, সাপোজ আজকে বিএনপিকে সরকার শেষ করিয়ে দিল, সাপোজ খালেদা জিয়া ডাজ নট এক্সিস্ট এজ এন এন্টিটি, ইভেন দেন দেয়ার উইল বি এন অপোজিশন। There is a significant population যারা অ্যান্টি আওয়ামী লীগ হিসাবে থাকবে বাংলাদেশে, এবং বাংলাদেশের নাগরিক। তারা কোথায় যাবে? তারা কি পলিটিক্যাল স্পেস চাবে না? অবশ্যই চাবে। কাজে এটা স্পেস বন্ধ করে একজনকে শেষ করা যেতে পারে, কিন্তু একটা জাতিকে এগিয়ে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সৃষ্টি করতে হবে যেটা ব্যক্তিকে নিয়ে নয়, জাতিকে নিয়ে এবং রাজনীতিকে সামনে রেখে। আমি মনে করি যে বর্তমানে যেটা হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদদের। সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আমাদের পুলিশ, আমাদের র্যাব, এইসব এবং আমাদের প্রশাসনের, এবং তাদের জন্য 100% বেতন বৃদ্ধি, 5টা করে ক্যান্টনমেন্ট, এগুলোর ব্যবস্থা করতে হচ্ছে সরকারকে খুশি রাখার জন্য। জনগণ এবং রাজনীতিবিদরা, প্রকৃত রাজনীতিবিদরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ ইভেন রাজনীতিবিদদের কথাই বা কে শুনছে বলুন? যারা কিছু আছে, যারা অ্যাটাক ডগ, তারা কিছু কথা বলতেছে, কিন্তু মন থেকে কেউ রাজনীতির কথা বলতে পারছে বাংলাদেশে? আমি মনে হয় না। সেটা বিএনপিতেও হচ্ছে না, আওয়ামী লীগেও হচ্ছে না। তো এখন যেটা আলোচনা যেটা হতে হবে, সেটা কিন্তু আমরা ইলেকশন নিয়ে আলোচনা আমি মনে করি না যে প্রসঙ্গত আলোচনা। আসলে যেটা আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে যে বিরোধী দল সেটা যারাই হোক না কেন, তাদের জন্য পলিটিক্যাল স্পেস দিতে হবে, পুলিশকে হরিয়ে দিতে হবে। পুলিশ আইন প্রক্রিয়া করবে, আইন ভঙ্গ হলে যেভাবে আপনি নাশকতা দেখছেন, তাতে মনে হয় পুলিশকে সরিয়ে নেওয়া সম্ভব? পুলিশ থাকার পরেও যা হচ্ছে না। এখন একটা জিনিস কি, নাশকতা তো আমরা অবশ্যই ঘৃণা করি, নাশকতাকে বন্ধ করতে হবে, করতে হবে। কিন্তু আমি যদি বলি আমাকে পল্টন ময়দানে আমাকে অনুষ্ঠান করতে দিতে হবে, অবরোধ তুলে নেওয়া, ওনার বাসার অবরোধ তুলে নেওয়ার পরে তো দেখলাম যে উনি অবরোধের কথা না। আজকে যদি পারমিশন চায়, সেই পারমিশনটাকে দিতে হবে এবং দেওয়া উচিত। ওনার তার চাচ্ছেন না, ওনার বলছেন চেয়েছিল তখন তো দেওয়া হয় না, এবং এখন চেতেও পারেন, এবং চেলেও দিবেন কিনা সেটা আমরা জানি না। আনটিল গিভেন সেটা তো প্রমাণিত হবে যে হয়তো দিবে না, সেটাই পারসেপশন হবে, তাই না? তো সরকারকে একটু প্রোঅ্যাক্টিভলি এটাকে বলতে হবে যে হ্যাঁ, আমরা অপোজিশনের জন্য স্পেস করে দেব, একটা ইনস্টিটিউশনাল গ্যারান্টি দেব যে বিচার ব্যবস্থা যাদেরকে ধরে রেখেছে তাদেরকে ধরে না রেখে জামিন দিয়ে ছেড়ে দিক, বিশেষ করে বড় নেতা যারা, তাদেরকে। তো এইগুলো, এই স্পেসটা যদি আমরা ক্রিয়েট করতে না পারি, আমরা যদি তাদেরকে বাক্সবন্দি করে, আজকে সকালেও অ্যারেস্ট করা হয়েছে, ওটা তো কোনো পুলিশ ব্যবস্থা সরানো না। আমি যদি বাসা থেকে বের হলে, রাস্তায় বের হয়ে তাকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিই, তাহলে তো হবে না। এইভাবে তো রাজনৈতিক স্পেস ক্রিয়েট হবে না। আরেকটা যেটা হলো যে আমাদের এই রাজনীতির এই অসহিষ্ণুতার মূলে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই কোনো রাজনীতি নাই।
সেগুলোকে নিয়ে আলোচনা আসতে হবে। শুধুমাত্র একটা ইলেকশন, একদিনের জন্য ভোটাধিকার, এটা দিয়ে কিন্তু আমাদের কোনো গুণগত মান পরিবর্তন আমরা 20 বছরে দেখি নাই, আগামীতেও দেখব না। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের শাসনতন্ত্রের কিছু ফান্ডামেন্টাল চেঞ্জের মাধ্যমে আমাদের দরকার হলে যে এই যে একটা পার্টি আমাদের 50 বা 60% ভোটাধিকার আছে বলেই আমরা শাসনতন্ত্র চেঞ্জ করে ফেললাম, এটা তো গ্রহণযোগ্য না। তো এই জিনিসগুলো যাতে ভবিষ্যতে না হতে পারে সেই জন্য আগে একটা ডায়ালগ হওয়া উচিত, সর্বস্তরের লোকের মিলিয়ে, রাজনীতিবিদদের মিলিয়ে, তারপরে একটা ইলেকশন দিন যেখানে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এটা এখন হোক বা 3 বছর পরে হোক সেটাই ইম্পর্টেন্ট ইস্যু নয়। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের এই রাজনৈতিক ডায়ালগটা শুরু করতে হবে, এবং শুরু করতে হবে ইলেকশন ইস্যুতে না হলেও চলবে, অন্য আরো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেই ইস্যুগুলোতে আসুন। ইলেকশন দিয়ে কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো না, পারি নাই অতীতে, এখনো পারবো না আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। সেলিম আহমেদ, উনি তো বলছিলেন, কিন্তু আমরা দেখলাম গত 1 বছরের কথা ডক্টর নাজদিন বলছিলেন যে একটা স্থিতিশীলতা ছিল, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল। আমরা যদি গত 6 বছরের দিকে তাকাই তাহলে দেখি যে বড় অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগ অনেক বেড়েছে, বেশ কিছু ভালো ভালো অবকাঠামো তৈরি হয়েছে যেটা একটা বাণিজ্য সহায়ক এবং মানুষের মোবিলিটি সহায়ক হয়েছে। একই সাথে বিদ্যুৎ খাতে আমরা একটা উন্নতি দেখতে পেয়েছি। সামগ্রিকভাবে এর সুফলটা কি আমরা হারাতে বসেছি? আপনার কাছে কি মনে হয়? দেখুন, বাংলাদেশে কিন্তু সবচেয়ে যেটা ভালো দিক আমি মনে করি যে আমাদের কিন্তু বিদেশি সাহায্যের উপরে কিন্তু আমরা কিন্তু একেবারেই নির্ভর না, যেটাই পাই সেটা কিন্তু অত্যন্ত কম, এবং সেটার সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে যে বাংলাদেশের বিগত কয়েক বছরে আমরা কিন্তু প্রতি বছরই আমাদের রাজস্ব কোষাগার কিন্তু আমরা দেখছি বাড়ছে। এই বাড়াটা কিসের জন্য? যে বাংলাদেশের বেসরকারি খাত বেড়েছে, বাংলাদেশের রেমিটেন্স আসছে, পুরোটাই একটা বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাওয়ার কিন্তু একটা উন্নয়নের আমরা চিত্র দেখতে পাচ্ছি। আমরা পদ্মা সেতু মতন একটা সেতু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই অর্থগুলি সরকার কোথায় পাবে? সরকার তো তার নিজের কোনো না, সরকার মানে দেশ, সরকার মানে জনগণ, সরকার মানে রাজস্ব কোষাগার। এই রাজস্ব কোষাগারে ট্যাক্স ভ্যাট কারা দিবে? আমরা বেসরকারি খাত। বেসরকারি খাতের অর্থ কিন্তু অত্যন্ত একটা বড় একটা খাত যেটা রাজস্ব কোষাগারকে শক্তিশালী করে। এখন আমি আয় যদি না করতে পারি, আমি ট্যাক্স ভ্যাট কি করে দিব? দেখুন, বাংলাদেশের শুধু পোশাক শিল্প না, বাংলাদেশের কিন্তু কিছু কিছু খাত আছে এগিয়ে গেছে। সেটার মধ্যে এক সেবা খাত। সেবা খাত কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে, যেটা নিয়ে আমরা অনেক কম কথা বলি, কিন্তু এই সেবা খাত কিন্তু আমাদের অনেক এগিয়েছে। আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিভাবে এফেক্টেড আপনি যদি দেখেন, তা ট্যুরিজম এবং যে সেক্টরটা আমাদের ডোমেস্টিকই, যে আমাদের কত আমাদের ট্যুরিস্ট আছে, আমাদের ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুরিস্ট বাদ দিয়ে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম, এই কক্সবাজার বলেন বা এই সুন্দরবন বলেন বা আমার কুয়াকাটা বলেন, সেখানে যে হোটেলগুলি, রেস্টুরেন্টগুলি, পুরো যে সেক্টরটা, কে যাবে? এবং এইটা কিন্তু পুরো মৌসুম। গত এই 13-14তে আমি কক্সবাজারে গিয়েছিলাম একটা কাজের ইয়েতে, আমার মনে আছে এখনো সেই চিত্রটা, এবং আমার মনে হয় যে এখনো সেই একই চিত্র। সেটা হচ্ছে যে লাইন ধরে আমি দেখেছি রাত্রেবেলা সব বাতি নিভান, মানে কোনো ওখানে টুরিস্ট নেই। এখন এই যে ক্ষতিগ্রস্তটা, তাহলে এই যে আমাদের যে আমরা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে অবকাঠামোর উন্নয়ন, এবং বাংলাদেশের ব্যবসায়ীরা, আমরা যখনই আমরা আলাপ আলোচনা করেছি একটা স্বাভাবিক অবস্থানে, আমরা কি বলেছি? আমাদের একটা ভালো অবকাঠামো দাও, আমাদেরকে বিদ্যুৎ দাও, আমাদেরকে গ্যাস দাও, আমরা বেসরকারি খাত 1 ডিজিটের সুদ দাও, তাহলে আমরা বেসরকারি খাত আর কোনো কিছু চাই না। আমরা আমাদের মতন ভাবে আমাদের বিদ্যা বুদ্ধি শ্রম দিয়ে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। এখন এই এগিয়ে নিয়ে যাব কিভাবে? এই পরিস্থিতিতে তো এগুলোর কোনো সম্ভাবনা নয়। গত কয়েক বছরেই যদি বাংলাদেশের জিডিপি না বাড়ার কারণ একটাই থাকে সবচেয়ে বড়, যেটা অর্থনীতিবিদরা বলে থাকেন, সেটা হচ্ছে যে বিনিয়োগ বাড়ছে না, বাংলাদেশের আভ্যন্তরিক বিনিয়োগ বাড়ছে না, বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আসছে না। এখন এই বিনিয়োগ আমার প্রতি বছর এত তরুণ একটা জনসংখ্যা আমাদের বাংলাদেশে, যাদের চাকরি দরকার, যাদের জীবন জীবিকা চালানো দরকার, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি দরকার, সেখানে
এইরকম পরিস্থিতিতে আমরা তো পিছাতে পিছাতে কোথায় চলে যাব। তো যেটা সত্যি কথা যে অর্থনীতি কিন্তু চলবে, আপনার যুদ্ধের সময়ও মানুষকে খেতে হয়, সুতরাং কিছু বেচা কেনা চলবে, কিন্তু সেটা কিন্তু একটা দেশের উন্নয়নে না, সেটার কিন্তু সমাজের উন্নয়ন না, বা সেটার জন্য মানুষের উন্নয়ন হবে না। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে তরুণরা কিন্তু হতাশাগ্রস্ত হবে, এবং হতাশাগ্রস্ত হওয়া মানে তারা বিপথে চলে যাবে। এই বিপদগামী তরুণ কিন্তু নানান রকম ভাবে তাদেরকে ব্যবহার করা হবে, এবং সেটা কিন্তু দেশের জন্য একেবারেই শুভ হবে না। তো সেই জন্য রাজনীতিবিদদেরকে জানি না, এখানে বলার তো কোনো কিছু নাই, আমরা বলেই চলছি। আমরা হয়তো রাজনীতিবিদদের সুমতি আশা করব। সেলিম আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন গোল টেবিল, আমরা আবার চলে যাচ্ছি সংবাদ থেকে ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন।